লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো হৃদিতা। রুমের হালকা আলো, তার হাত ভর্তি কাচের চুড়ি এক অপার্থিব ঝিলিক ছড়িয়ে পড়ছিল চারপাশে। শাড়ির আঁচলটা খানিকটা তুলে গুজে নিয়েছে কোমরে, তাতেই তার ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়েছে আয়নায়। আয়নার দিকে এক ঝলক তাকিয়ে হঠাৎ যেন নিজেকেই চিনতে পারল না হৃদি। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। হাতের ফোনটা তুলে মুখের অর্ধেকটা চুলে লুকিয়ে ফোন দিয়ে মুখটা ডেকে নিয়ে সেলফি তুলে আয়নার সামনে দাঁড়িয়ে, অতঃপর নিজের জায়গা থেকে ঘুরে পেছনে থাকা বান্ধবীদের দিকে তাকায়। মুখে এক সিলতে সংশয়, তবু চোখে যেন রহস্য। এক মুহূর্ত দ্বিধার পর ছবিটা ফলো আউট করে দেওয়া অচেনা একটি নাম্বারে বার্তার সাথে জুড়ে দেয় কিছু শব্দ। জানু, মিস ইউ। 7 সাগর আর 13 নদী পার হয়ে আপনি আসতেন যদি। এই দুটি লাইন লেখা মাত্রই ধপ করে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার এক পাশে। হাত কাঁপছে, কপাল ঘেমে উঠেছে, ঠোঁট দুটো তীর বেগে কাঁপছে। কোনোভাবে নিজেকে সামলে হাতু জড়িয়ে ধপ করে কাউকে বসে পড়ে হৃদিতা বায়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনিক্স বিভাগের সদস্য ভর্তি হওয়া এক ছাত্রী। সামনে ইনকোর্স পরীক্ষা, তাই বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডির পরিকল্পনা হয়েছিল বান্ধবী আহিয়ার বাসায়। কিন্তু পড়াশোনা যতটা না হলো, তার চেয়েও বেশি হলো হাসি ঠাট্টা আর খেলাধুলা। এমন সময় তাদের খেলা ডেয়ার অ্যান্ড টুট এই ঘুরে ঘুরে হৃদির টান আসে। তার জন্য বেছে নেওয়া হয় এক চ্যালেঞ্জ, নিজের ক্রাশকে শাড়ি পরে সেলফি পাঠানো, সঙ্গে একটি প্রেমময় বার্তা। সকলের চাপে পড়ে, লজ্জা লুকিয়ে শেষমেশ হৃদি কাজটা করেই ফেলে। বান্ধবীরা তো হেসে গড়াগড়ি খায়, আহিয়া বালিশে মুখ গুজে হাসছে, নীলা ভিডিও করতে ব্যস্ত। কিন্তু হৃদি তার মন ভারী হয়ে আসে, কারণ তারা জানে না সে বার্তাটা কাকে পাঠিয়েছে। তার ক্রাশ কোনো সাধারণ কেউ নয়, সে একজন প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই সে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দখলে আসবে। রাজনীতি হৃদির কখনোই পছন্দ ছিল না, কিন্তু আহাদ রাজা মীরকে প্রথম দিন ক্যাম্পাসে দেখেই যেন কোথায় হারিয়ে গিয়েছিল সে। তার রিজার্ভ আচরণ, চোখের তীব্র আত্মবিশ্বাস আর চলা ভঙ্গিমা সব মিলিয়ে আহাদের মধ্যে ছিল এক ধরনের নিঃশব্দ অথচ প্রবল আকর্ষণ। শব্দ নয়, দৃষ্টি দিয়ে সে কথা বলে, আর সেই দৃষ্টির ভেতরে হৃদি ডুবে গিয়েছিল নিঃশব্দে। বন্ধুরা জানে না এই বিষয়টা, জানে না হৃদির ভালো লাগার মানুষটা ঠিক কতটা প্রভাবশালী। তাই তারা হেসে উড়িয়ে দেয় সব কিছু। কিন্তু হৃদিতা জানে এই খেলার পরিণাম একটা খেলা চলে শেষ নাও হতে পারে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এক রাজনৈতিক কার্যালয়, বড় কনফারেন্স টেবিল ঘিরে বসে আছেন দলের কেন্দ্রীয় নেতারা। আলোচনার বিষয় শুরুতর সাম্প্রতিক ক্যাম্পাস আন্দোলন, জেলা কমিটির পুনর্গঠন। প্রেস আসা এই তরুণ নেতা এখন কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে। তার চোখে কানে এখনও শরীরের রাজপথ, জনগণের নিরাপত্তা আর সাংগঠনিক শৃঙ্খলার কঠিন ছায়া। তবে হঠাৎ টুং একটি মৃদু শব্দ কেঁপে ওঠে তার মোবাইল। আলোচনায় ডুবে থাকা আহাদ রাজার ভ্রু সামান্য কুঁচকে যায়। বিরক্তি লুকিয়ে রেখে সে ফোনটা অপেক্ষা করতে চায়, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে টুংটাং আরও দুটি বার্তা আসে। এবার আর সহ্য হয় না, সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে একটি অচেনা নাম্বার থেকে আসা ছবি। লাল শাড়ি পরা এক প্রেয়সী আয়নার সামনে দাঁড়িয়ে, শাড়ির আঁচলে আলতো করে বাঁধা কোমর, উন্মুক্ত উদর, আর শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কোমল চোখে এক রহস্যময়তা। ছবির সাথে লেখা সেই লাইন দুটি, জানো, আই মিস ইউ। 7 সাগর আর 13 নদী পার হয়ে আপনি আসতেন যদি। আহাদের চোখ মুহূর্তে স্থির হয়ে যায়। ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড তার চেনা মনে হয়। একদম নিজের রুম, নিজের বেড,
নিজের ড্রেসিং টেবিল। এমনি কি সে জানালার পাশে পর্দাটাও গলায় আটকে আসে, কিছু হেসকি উঠে যায়, গলা খুসখুস করে কয়েকবার কাশি দেয়। সামনে রাখা পানির গ্লাসটা তুলে এক ঢোক খায়। পাশে বসা তার অ্যাসিস্ট্যান্ট শাহিন একটু ঝোঁকের ভারে ফোনে নজর রাখে এক পলক, তাতেই আহাদ রাজা ফোনটা ঘুরিয়ে দেয়। শাহিন উঠে বলে, ভাই আপনি ঠিক আছেন তো? আহাদ ধীরে মাথা নাড়ায়। এক রাশ ভাবনায় ঢেকে যায় চোখ। সে কি ঠিক দেখছে? এটা কি তারই রুম? তার রুমে প্রিয়সীর আগমন ঘটল কোথা থেকে? সে কিছু একটা ভেবে পকেট থেকে একটা কার্ড বের করে ফোন নাম্বারটি লিখে শাহিনের দিকে বাড়িয়ে দেয়। কণ্ঠে ঠান্ডা অথচ তীক্ষ্ণ নির্দেশ, এই নাম্বারটার সব ডিটেইলস বের করো। কার নাম, কোথায় থাকে, এখন কোথায় আছে, সব কিছু চাই। এভরিথিং ইমিডিয়েটলি, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কুইক। শাহিন দ্রুত মাথা নেড়ে বেরিয়ে যায়। আহাদ রাজা আবার আলোচনায় ফিরলেও মন আর সম্পূর্ণভাবে সেখানে নেই। যেন কোথাও একটা ঘূর্ণি পাকে আটকে গেছে তার সত্তা। কেমন এক গা ছমছমে অনুভূতি তাকে ছেয়ে যা ধরে। এই মেয়েটাকে, সে কি তার রুমে দাঁড়িয়ে ছবি তুলছে? আর কেনই বা এমন মেসেজ পাঠালো? তার সবের ফোন ছুঁড়ে দিয়েছিল বিছানায়। মুখে কোনো শব্দ নেই, কিন্তু শরীরটা যেন কাঁপছে ভিতরে ভিতরে। অদ্ভুত এক ভয়, লজ্জা আর উত্তেজনা একসাথে কাজ করছে। আর তার এই অবস্থা দেখে বান্ধবীরা তো হেসেই শেষ। সেই ঘর যেন একরকম কলরবে ভরে উঠেছে। নীলা বালিশে মুখ গুজে গড়াগড়ি খায়। হৃদি, তোকে আমি বিশ্বাস করতে পারছি না, তুই আসলেই ছবি পাঠিয়ে দিলি, তাও পেট উন্মুক্ত করে। আনিকা তো হাসতে হাসতে খাট থেকে গড়িয়ে পড়ে বলে, ক্রাশ তো আজ ক্যাশ করবে তোকে দেখে, রক্তে স্নান হবে তার হৃদয়। হৃদি তার মুখে তেমন কিছু না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চোখে হালকা রাগ, গালে লজ্জার লালচে ছায়া, আর কণ্ঠের তীব্র অনুতাপের মিশ্রণ। শাড়ির আঁচল খুলতে খুলতে বলে, তোদের পাল্লায় পড়ে জানি না কোন দিন আমার গর্দান যাবে। আমি আর এক মুহূর্তেও এখানে থাকবো না। শাড়ির আঁচলটা শুয়ে দেয় চেয়ারের পিঠে। সে নিজের ব্যাগ গুছাতে শুরু করে। আহিয়া বুক কুঁচকে বলে, আরে আজকেই তো প্রথম এলি আমার বাসায়, এখনই চলে যাবি? খাবারটা অন্তত খেয়ে যা। নীলা তাড়াহুড়ো করে বলে, আরে আমরা তো এখনও ইন কোর্সের হাফ নোটও শেষ করি নাই, প্লিজ আর একটু থাক না হৃদি। কিন্তু হৃদিতা ব্যাগের চেন টেনে গম্ভীর গলায় বলে, তোদের যা খুশি কর, আমি গেলাম। দেরি হলে আবার বুবু শুরু করে দিবে হরতাল। আনিকাও ব্যাগ হাতে নিয়ে উঠে এসে বলে, আমিও যাব। সন্ধ্যা হয়ে গেল, আব্বু বাসায় ঢুকতে দেবে না, একদম প্যারা। তাদের খুঁজগাছ শুরু হয়। হালকা অস্বস্তির ছায়া ছড়িয়ে পড়ে ঘরে। একই সময় চট্টগ্রামে রাজনৈতিক অফিস। ঘড়ির কাঁটা আধ ঘন্টা করেছে। কনফারেন্স রুমের দরজা ধীরে খুলে গেল। ভেতরে ঢুকে শাহিন, চোখে মুখে তীব্র তাগিদ আর কিছু উত্তেজনার ছাপ। সে আহাদের পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাই সব ডিটেলস আমার হাতে। আহাদ একটু গম্ভীর হয়ে বলে, তাহলে দাঁড়িয়ে আমার চেহারা দেখছিস কেন? ফার্স্ট বল। শাহিন হাতে থাকা কাগজগুলো একে একে খুলে বলতে শুরু করে, এই নাম্বারটা যার নামে রেজিস্টার, তার নাম ঈশানী রায়ান, জন্ম 1996, বরিশাল বিভাগের ভোলা জেলায়। তবে এই মুহূর্তে লোকেশন দেখাচ্ছে। সে হঠাৎ থেমে যায়, কপালে ভাঁজ পড়ে, এক প্রকার চিৎকার করে বলে, ওহ। আহাদ চোখ শুরু করে বলে, তবে কি ওহ করছিস? অবস্থান কোথায়? শাহিন একটু মাথা নিচু করে ধীরে বলে, মীর হাউস। ভাই আপনার বাসা। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় সে। এক চিলতে বিস্ময়ের সাথে গলার সুর বদলে যায়, মানে আমি ভুল দেখিনি? ওই রুমটা তাহলে আমারই ছিল। ছবিটা তোলা হয়েছে আমার বেডরুমে। শাহিন একটু দ্বিধা নিয়ে বলে, ভাই আপনি কি মেয়েটাকে চেনেন?
না মানে উনি তো আপনার ঘরেই, চিনলে কি আর তোকে দিয়ে ডিটেলস বের করতাম। রাবিশ, সরি ভাই বলে পিছু হতে শাহিন। আহাদ রাজা গভীরভাবে কিছু একটা ভাবে, দু আঙ্গুল দিয়ে কপাল ঘষে অতঃপর ধীরে বলে, শাহিন, আমাদের এখনই ঢাকায় ফিরে যেতে হবে। সব ব্যবস্থা কর যত দ্রুত সম্ভব। কুইক। ওকে ভাই। মাথা নেড়ে দ্রুত বেরিয়ে যায় শাহিন। আহিয়াদের বিশাল বাড়ির লোহার গেটটা পেরিয়ে এলো হৃদিতা। গেটটা এমনিতেই ভারী, রীতিমতো শব্দ করে বন্ধ হলো পেছনে। তবে তার কানে যেন কিছুই পৌঁছাচ্ছে না। কান নয়, এখন কাজ করছে কেবল হৃদয়, আর সেটা যেন তার বুক ভেঙে বাইরে চলে আসবে এই মনে হচ্ছে। ধুক 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 তীব্র অনিয়ন্ত্র আতঙ্কিত স্পন্দনে কাঁপছে বুকটা। রাস্তার কিনারায় দাঁড়িয়ে চারপাশে যেন কিছুই দেখছে না সে। ব্যাগে হাত ঢুকিয়ে কাঁপা কাঁপা আঙ্গুলে টেনে বের করে ফোনটা। স্ক্রিনে চোখ পড়ে, সঙ্গে সঙ্গে গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে ওঠে। সেই নাম্বার। সেদিন কলেজের অফিস রুমে গিয়েছিল ছুটি চাইতে, আর তখনই টেবিলের ওপর একটা কার্ড পায় আহাদ রাজামির। সে আবেগের বশে নাম্বারটা কালেক্ট করেছিল, তবে ভাবিনি সে নাম্বারে কখনো মেসেজ করবে। কৌতূহল চাপতে না পেরে হোয়াটসঅ্যাপ খুলে দেখে মেসেজটি সেখানে সিন করেছে কিনা বোঝা যাচ্ছে না। তবে এক ধরনের ভয় জমে উঠে মনে। যদি সে পড়ে থাকে, যদি দেখে ফেলে, তাহলে তো তার রক্ষা নাই। নিশ্চয়ই এর জন্য তার শাস্তিও হতে পারে। সে একটা ডোক গলাধকরণ করে। হৃদিতা বুঝতে পারে অপর প্রান্তের লোকটি তার মতোই হয়তো লাস্ট সিন অফ করে রেখেছে, তাই নিশ্চিত হওয়া সম্ভব না। সে গভীর শ্বাস নেয়। এক মুহূর্ত আর দেরি না করে সে মেসেজটা ডিলিট ফর এভরিওয়ান করে দেয়। এক সেকেন্ডে অপেক্ষা করে আবারও একবার পুরো নাম্বারটাই কন্ট্যাক্ট থেকে মুছে দেয়। ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে ফেলে, যেন বুকের ওপর চাপ দিয়ে এক প্রশান্তি নিতে পারে। একটা দীর্ঘ নীরব নিঃশ্বাস বেরিয়ে আসে ঠোঁটের ফাঁক দিয়ে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় পিছনে। সেখানে দাঁড়িয়ে ছিল আহিয়াদের বিশাল বাড়ি। বাড়িটা যেন কোনো সাধারণ বাড়ি নয়। চারপাশ উঁচু দেওয়ালে ঘেরা, ওপর দিয়ে পেঁচানো কাটা তার, যেন নিরাপত্তার মোড়কে লুকিয়ে রাখা গোপন কোনো ইতিহাস। 3 তলা অফ হোয়াইট দালান, সামনের দিকে কালো রঙের র্যাপ ঘেরা একটা বিশাল গ্যারেজ, যেখানে 4-5টা সাদা কালো গাড়ির সারি দিয়ে দাঁড়িয়ে। সামনে সুইমিং পুল আর ছাদের ধারে জাতীয় পতাকা। বাগানে সাজানো বিদেশি গাছগাছালির সারি যেন একটু ঝুঁকে অভিজাত্যের আভা বিলিয়ে দিচ্ছে। সবচেয়ে চোখে পড়া গেটের পাশে সাদা পাথরের ফলকুটি, যেখানে চকচকে রূপালী অক্ষরে খোদাই করা মীর হাউস শ্রেড পাথরের ওপর রোদ পড়ে এখনও ঝলমল করছে নামটা। হৃদিতার এক মুহূর্তের জন্য মনে হয় যেন কোনো মন্ত্রীর বাড়ি, যেখানে ঢুকতে গেলে লাগে পরিচয়, প্রমাণ কিংবা অনুমতি। তার হঠাৎ গলা শুকিয়ে আসে। এদিকে আনিকা তার থেকে কয়েক কদম দূরে এগিয়ে গিয়েছে। হঠাৎ ঘুরে তাকিয়ে বলে, কী রে, দাঁড়িয়ে পড়লি কেন? হৃদিকা চমকে তাকায়, একটু হেসে মাথা নাড়ায়। কিছু না, আমি কিন্তু চললাম, দেরি হয়ে গেল, আব্বু বাসায় ঢুকতেই দেবে না। তুই কিন্তু সাবধানে যাস। এই বলে আনিকা রিকশা উঠে পড়ে। হৃদিতা হাত তুলে নীরব বিদায় জানায়। পরে সে পাশের রাস্তার দিকে এগিয়ে যায়। বুকের ভেতর চাপা কাপড় নিয়েই একটা হলুদ রঙের রিকশা দেখতে পেয়ে সে ডাকে, মিরপুর 11। রিকশাওয়ালা মাথা নাড়িয়ে রিকশা থামায়। হৃদিতা উঠে বসে পড়ে। হাত ভর্তি কাচের চুড়ি সামান্য বেজে ওঠে, সোনার পাতার মতো ঝক্কার তোলে। তাড়াহুড়োর চুড়ি খুলে রেখে আসতে ভুলে গেছে। সূর্যটা তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশের রং মেখেছে কমলা আর লালচে ছায়ায়, ঠিক যেন তার আজকের পরা শাড়ির মতোই রঙিন, তবে ভেতরে ভেতরে গভীর। অন্যদিকে আহাদ রাজা একা বসে থাকে কিছুক্ষণ, ফোনটা আবার হাতে নেয়।
সেই আগন্তুক নাম্বারে ঢুকে দেখে দিস ইজ মেসেজ ওয়াজ ডিলেট। কিন্তু ছবিটা তো সেভ হয়ে গেছে অটো হোয়াটসঅ্যাপে, সেটাই আবার ভেসে উঠে ফোনের স্ক্রিনে। লাল শাড়ি, উন্মুক্ত উদর, রহস্যময় চোখ, আয়নার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এক প্রেয়সী। আহাদ রাজা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে, অতঃপর ঠোঁট কামড়ে ধরে এক তীক্ষ্ণ অথচ ব্যঙ্গাত্মক হাসি দিয়ে থেমে থেমে বলে, এই শোয়ার যা নু তার চোখে আগুন আর ঠোঁটে খেলার ছায়া। আপনাকে যদি সামনাসামনি পাই কি হবে আমি নিজেও জানি না। আমার 29 বছরের জীবনে এমন ঘটনা প্রথম ঘটল, তাও আবার সেই কারিগর আপনি নিজে। তার চোখের দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত এক ছায়া খেলে যায়। রেডি থাকেন মিস জানু সেই অনাকাঙ্ক্ষিত দিনগুলোর জন্য। চেহারাটা ঠেলে সরিয়ে উঠে দাঁড়ায় সে, তার চলার ভঙ্গিতে দৃঢ়তা, চোখে এক ধরনের প্রতিজ্ঞা। রুমের দরজা খোলে গম্ভীর মুখে, দ্রুত পায়ে আহাত বেরিয়ে যায় কনফারেন্স রুম থেকে। এদিকে রিক্সা চলতে শুরু করে, কিন্তু হৃদিতার মনের ভেতর এখনও তোলপাড়। সে মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে যেন তার পাঠানো ছবি আর মেসেজ না দেখে। তবু প্রশ্ন থেকে যায়, সেই ছবি কি সে দেখেছে? যদি দেখে থাকে তাহলে কি তেমন কিছু হবে? তার কি এত সময় আছে নাকি? অযথা এই সবের পেছনে সময় নষ্ট করবে না নিশ্চয়। এই অজানা আশঙ্কায় ভিতর দিয়েই চলতে থাকে হৃদিতা রায়ানের জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের দিকে। চলবে লাল শাড়িতে প্রেয়সী পর্ব 1।